যে কাজটা আওয়ামী লীগের করতে প্রায় 9 বছর লেগেছে এই ব্যাংকে এই পর্যায়ে নিয়ে যেতে, আর সেটা যদি আপনি 3 মাসেই করে ফেলেন, তাহলে আপনাকে কে মানে এত জামাই আদারে রাখবে? যখন মেয়ে বিয়ে দিতে হয় তখন জামাই খোঁজে যে যদি একটু জামাত শিবিরের সম্পৃক্ততা থাকে তাহলে খুব ভালো হয়, যে আমি একটা ভালো জামাই পাবো। আর অর্থনৈতিক ভাবে আমার আমানত রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা ইসলামী ব্যাংকের সাধারণ মানুষরা বেছে নিয়েছে। যে এস আলম সাহেব, যে ওনার পাশে যিনি বসে আছেন উনি খুরশিদ আলম, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে যে মিস্টার আরিফ সাহেব, তিনিও কিন্তু এস আলমের সাথে মিটিং করে খানা দেনা পাওনা অনেক কিছুই ভোগ করেছেন, এবং চট্টগ্রামে থাকতে তিনি কি করেছেন আমরা জানি। ইসলামী ব্যাংক বেঁচে গেলে বাংলাদেশের অর্থনীতি বেঁচে যাবে, একটা বড় ধরনের ধাক্কা থেকে রক্ষা পাবে। এটা আমি প্রথমেই ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আর আপনি যে কোশ্চেনটা করেছেন তার উত্তর কিন্তু আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জাতীয় সংসদে কয়েকবার উচ্চারণ করেছেন। এই সরকারের সকল ভালো কাজে আমরা সহযোগিতা করতে চাই, সরকার যত ভালো কাজ করবে সেই ব্যাপারে সহযোগিতা করতে চাই। বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারি দলকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া, এটা কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এটা একটা হিস্ট্রি, এবং আমরা সেটা করছি, যেটা প্রয়োজন সেটা একটা করছি, এবং যার কারণে একদিনে 31টিরও বেশি বিল পাশও হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এটাও একটা রেকর্ড। আমরা কিন্তু সাদাকে সাদা কালোকে কালো, এটা আমাদেরকে বলতে হবে। আর একটা কথা বাংলাদেশের জনগণের কাছে আছে, সেটা হচ্ছে সরকারের ভিতরে নাকি আবার সরকার থাকে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিচেন ক্যাবিনেট বলে অনেক কথা আছে। তো আহ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে সবকিছু আছে কিনা, বা প্রধানমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করছেন কিনা, বা প্রধানমন্ত্রী সবকিছু জানছেন কিনা যেগুলো তার জানা উচিত, এটা নিয়ে জনগণের ভিতরে ধূম্রজাল আছে, ধোঁয়াশা আছে, অস্পষ্টতা আছে, স্বচ্ছতার অভাব আছে, বিশ্বাসের অভাব আছে। সেটা যদি পূরণ হয়ে যায় তাহলে তো আজকে যেভাবে গতকালকে মানে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে গ্রাহকদেরকে আহত করা হয়েছে, এটা তো নজিরবিহীন, এটা তো হতে পারে না। একজন পুলিশের ডিসি কিভাবে তিনি তার দলবল নিয়ে হামলে পড়তে পারেন? এটা তো কোনোভাবেই সভ্য সমাজ হতে পারে না। অনেকগুলো মিডিয়া আপনারা নিউজ করেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে নিউজ হয়েছে। আমি তো মনে করি প্রধানমন্ত্রীর কাছে এটা এসেছে রাত 12টায়। আমি ব্যারিস্টার ওমর ফারুক ভাইয়ের কাছে আইনি বিষয়টা জানতে চাই, ব্যাংকের নিজস্ব অথরাইজ লিঙ্ক ছাড়া জুমে কিভাবে রাত 12টায় মিটিং করে একজন চেয়ারম্যান মানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেন, অথচ সাংবাদিকদের সামনে ব্যাংকের যিনি ভারপ্রাপ্ত এমডি তিনি বলছেন যে আমরা গ্রাহকদের বাইরে যে কোনো মিটিং অনলাইনে যুক্ত হব না, এবং প্রশাসনের লোকজন সেখানে বসা ছিল। এই যে একটা জোর জবরদস্তি, আপনি জনগণকে তো বোকা মনে করার কোনো কারণ নেই, সেখানে তো ক্যামেরা ছিল, সেখানে ক্যামেরার ভিতরে থেকেই কিন্তু সবকিছু হয়েছে, এবং পরবর্তীতে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে অনেককে। এই যে উঠিয়ে নিয়ে যে মানে রাজনীতি করা আর্থিক প্রতিষ্ঠান, তাহলে আজকে আমার প্রবাসী ভাইরা যদি এই ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেন তখন তো অন্য মাধ্যম দিয়ে টাকা লেনদেন হবে, বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। আজকে যদি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পরে আমি যদি মনে করি যে আমার এই বক্তব্য কারো কর্ণকুহরে পৌঁছাচ্ছে না, তাহলে তো আমাকেও এই ব্যাংক থেকে আমার টাকাটা, জনগণের টাকাটা যারা নিরাপদ রাখতে চায়, যারা বাংলাদেশে জামাত ইসলামের কাছে কয়েকটা জিনিস নিরাপদ মনে করে, এটা আপনারা কে কিভাবে নেবেন তা জানি না। যখন ব্লাডের প্রয়োজন হয় তখন জামাত শিবিরের রক্ত খোঁজে সবাই, সে এ টু জেড, বুঝতে পেরেছেন সাগর ভাই? যখন মেয়ে বিয়ে দিতে হয় তখন জামাই খোঁজে যে ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা, যদি একটু জামাত শিবিরের সম্পৃক্ততা থাকে তাহলে খুব ভালো হয়, যে আমি একটা ভালো জামাই পাবো। আর অর্থনৈতিক ভাবে আমার আমানত রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা ইসলামী ব্যাংকের সাধারণ মানুষরা বেছে নিয়েছে, যেখানে মানুষের আমানতের হেফাজত থাকবে। কিন্তু জামাত ইসলামী কখনো এই ব্যাংকে নিজেদের ব্যাংক হিসেবে দাবি করে নাই। একদল নৈতিকতা সম্পন্ন মানুষ। ওই প্রয়োজনের বিপরীতে একটা প্রশ্ন আছে, এটা হয়তো সেলিম ভাই করতো বা বিএনপির পক্ষ থেকে অন্যান্য পক্ষ থেকে আপনাদের প্রতি আরেকটা অভিযোগ ভিত্তিক বিষয় রয়েছে যে জামাত এবং শিবিরও মাঝে মধ্যে মানুষের রক্ত খুঁজে, সেটা রক্ত কেটে হোক বা বিভিন্ন ভাবে, এটা বহুদিন যাবত, বহু বছর যাবত এই ধরনের কথাও আছে। দেখেন, সেখানে আপনি কি বলবেন?
হুম। শোনেন, এগুলো তো কথার কথা, চালিয়ে দেওয়া কথা। ওই যে একটা কথা ছাত্র দলের সাবেক সভাপতি একবার ওয়ান ইয়ার তিনি বলে ফেলেছিলেন ক্যামেরায়, উনি বুঝতে পারেন নাই ক্যামেরাটা চালু ছিল, কয় চালাই দাও। তাই বাংলাদেশে চালাই দেওয়ার রাজনীতি আছে অনেক। এগুলো যদি এরকম কিছু হতো, বাংলাদেশের ডাকসু, জাকসু, রাকসু থেকে শুরু করে নিয়ে সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং পরবর্তী সরকার তো আজও পর্যন্ত, নির্বাচিত সরকারও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু নির্বাচন দেয় নাই, এবং আমরা অপেক্ষায় আছি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হোক। তাহলে এই অভিযোগগুলো বানোয়াট, ভিত্তিহীন, এবং আমাদের উত্থান এবং আদর্শকে পরাজিত করার মতন আদর্শের অভাবেই আমাদের বিরুদ্ধে এগুলো আনা হয়। এগুলোর কোনো ভিত্তি নেই। এবং আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করে রেখেছে যে ইসলামী ব্যাংক, সেই লুটেরাদেরকে কেন এতদিন পর্যন্ত আমাদের লাগতেছে তাদেরকে ব্যাংক থেকে মানে একবারে সমস্ত আইনগত সবকিছু মেনটেন করে তাদেরকে বিদায় দেয়া? কারণ তাদের যা আমানত, তাদের যা ক্যাপিটাল এখানে আছে শেয়ার, তার 21 গুণ তারা লুটপাট করে এখান থেকে নিয়ে গেছে। এত কিছু প্রমাণ থাকার পরও কেন আজকে ব্যাংক রেজুলেশন আইন সংশোধন করে তাদেরকে আবার ভর্তুকি দিয়ে সেখানে ন্যূনতম কিছু টাকায় দিয়ে এখানে আবার তাদের ব্যাংকের মালিকানা ফেরত দেওয়ার যে কথাগুলো বলা হচ্ছে, মূলত মূলত আগামী দিনে এরকম কোনো নাকে খত দিয়ে বর্তমান সরকার আসছে কিনা সেটা এই সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরাই ভালো জানেন। বাংলাদেশের জনগণ তো এটা বিশ্বাস করে না। আরেকটা কোশ্চেন আপনি যেন কি করেছিলেন, আমি মিস করেছি, একটু শুরুর দিকে করেছিলেন। আরেকটা প্রশ্ন করেছিলাম যে সরকারকে, বর্তমান সরকারের যে পরিচালনার ঢং দেখতে পাচ্ছেন, এইসবের ব্যাপারে আপনারা মানে অনেকটা ইচ্ছাকৃত ভাবে না দেখে সরকারকে নামানোর জন্য এই যে আলটিমেটাম দেওয়া, অন্যান্য চাপ দেওয়া, এটি কি আসলে কতটুকু মানে দেখেন, যৌক্তিক দেখেন, আপনি যদি কারোর বিশ্বাস, 100 দিনের মূল্যায়ন কিভাবে করবেন? আমি 100 দিন পার হলো গত 2 দিন আগে। না ঠিক 100 আছে, দিনের মূল্যায়ন যে কাজটা আওয়ামী লীগের করতে মনে করেন 16 সাল পর্যন্ত, অর্থাৎ 9 সালই আমি যদি ধরি, 8 সালের হুম, ডিসেম্বরের নির্বাচনের পরে 9 সাল থেকে 17 সাল লেগেছে এই ব্যাংক দখল করতে। তার মানে কয় বছর হয়? প্রায় 9 বছর লেগেছে এই ব্যাংকে এই পর্যায়ে নিয়ে যেতে। আর সেটা যদি আপনি 3 মাসেই করে ফেলেন, তাহলে আপনাকে কে মানে এত জামায়াতের রাখবে? আপনার তো মানুষের বিশ্বাস এবং তার আস্থার কি দিতে হবে, প্রতিদান মানে দিতে শুধু হবে। ব্যাংকের কারণে আপনি সরকারকে শুধু নামিয়ে ফেলতে ব্যাংকের চান? কারণে না, শুধু ব্যাংকের কারণে নয়, এখানে অনেকগুলো বিষয় ইতিমধ্যেই কিন্তু মানুষের কাছে আসছে। আমরা জনগণের কাছে, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের ভোটের দ্বারা সমর্থিত এই বিরোধী দল বাংলাদেশের হুম, জনগণের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য। কাজেই জনগণের সংকট, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা মানে ব্যাপারে আমাদের যদি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, আমরা সেই সিদ্ধান্ত নিতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমরা সরকারকে সুযোগ দিতে চাই, সরকারকে সমালোচনা করতে চাই, সরকারকে আমরা ভুল ধরিয়ে দিতে চাই। আমরা আশা করি সরকার সেই ভুল থেকে শুধরে নিবে। এবং সেলিম ভাই যেটা বলেছেন যে সরকার তো এরকম একজন ঋণ খেলাপির হাজবেন্ডকে এখানে দেওয়ার কোনো কথা নেই। আমি আপনাকে, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে আমি কয়েকটা ছবি দেখাতে চাই। দেখেন, আমার ক্যামেরার ভিতরে আমি দেখাচ্ছি যে এস আলম সাহেবের যে ওনার ওনার পাশে যিনি বসে আছেন, উনি খুরশিদ আলম, উনি উনি বসে আছেন। এরপরে হচ্ছে আজকে আচ্ছা, বাংলাদেশ দেখান তো, ব্যাংক। দেখান তো, দেখান তো ছবিটা আবার একটু দেখতে চাই প্লিজ। হ্যাঁ, হুম। হ্যাঁ কোথায়? প্লিজ। আপনার ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আমি চাইলে আপনার মোবাইলেও আপনাকেও দিয়ে দিতে পারি। এরপরে হুম, একটু আপনি দেখি, দেখেন পাঠাবেন আমাকে। আজকে যিনি হুম। ব্রিফ করতেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে, যে মিস্টার আরিফ সাহেব, তিনিও কিন্তু এস আলমের সাথে মিটিং করে খানা দেনা পাওনা অনেক কিছুই ভোগ করেছেন, এবং চট্টগ্রামে থাকতে তিনি কি করেছেন আমরা জানি। তিনি এখন ব্রিফ করতে যে বলছেন একটা দল এটা চাচ্ছে না। এটা দলের বিষয় না, এটা বাংলাদেশের প্রশ্ন, এটা আমানতদারিতার প্রশ্ন, গ্রাহকদের প্রশ্ন, বাংলাদেশের অর্থনীতির প্রশ্ন। এই জায়গায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কাজে আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষ, যাদের এখানে আমানত রয়েছে, যারা তিলে তিলে এই ব্যাংকটাকে গড়ে তুলেছিলেন, যাদের ঘাম আছে, শ্রম আছে, যারা বিদেশি বন্ধুদেরকেও ডেকে নিয়ে এসে এখানে ইনভেস্ট করিয়েছিলেন, দেশের ভালো ভালো ব্যবসায়ীদেরকে ডেকে নিয়ে এসে এখানে ব্যবসায়ী নামিয়েছিলেন, তাদের আমানত রক্ষার জন্য এবং সাধারণ মানুষের আমানত রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটা বিরোধী দলীয় এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে
তার যা যা করণীয় সেটা বাংলাদেশ জামাত ইসলামী করবে। এক্ষেত্রে সরকারের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, সরকারকে বিন্দুমাত্র ছাড় দিবে না। এটা দলীয় বিষয় নয়, এটা পলিটিক্যাল বিষয় নয়, এটা বাংলাদেশের মানুষের আমানতের বিষয়। আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষের আমানতের খেয়ানত হয়ে যাবে, আমরা চোখ বন্ধ করে এটা দেখব। এটা যদি বিএনপি মনে করে তাহলে বিএনপি বোকার স্বর্গে বসবাস করে। আমরা এটা সাধারণভাবে বলছি। এখন যদি সাধারণভাবে এটা না হয় তাহলে এইটা আন্দোলনের রূপ নিয়ে এটা বিএনপির একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য তো বললেন তিনিও তার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে এটিকে তিনি সমর্থন করছেন যে যাদের দ্বারা ইসলামী ব্যাংক তৈরি হয়েছিল, যারা পরিচালনা করেছিল তাদের আমি এই জন্য স্বাগত জানিয়েছি। আমি স্বাগত জানিয়েছি এবং আমি মনে করি আগামী কালকের ভিতরেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি ব্যবস্থা নেবেন, নিয়ে ওনাকে ডিসমিস করবেন এবং সৎ, যোগ্য, মেধাবী, যাদের ব্যাপারে কোনো প্রশ্ন নেই এরকম মানুষকে আপনারা এখানে মানে ব্যাপারটা কি এরকম যে 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 এদেরকে সরিয়ে আপনাদের মনোনীত, আপনাদের পছন্দের একজনকেই রাখতে হবে না নাকি আপনার আমাদের, আচ্ছা রাষ্ট্রের তো অনেক জায়গায়, রাষ্ট্রের অনেক জায়গায় বিএনপির বহু লোক আছে, বেশিরভাগ জায়গায় বিএনপির লোক আছে। সবাই তো দুর্নীতি পরায়ণ না, ভাই তারা আমাদেরকে তো সবাই আমাদেরকে তো দেখেন না, হার্মফুল না। সাকিব ভাই আমাদের বলতে পারেন না, আমাদেরকে দেখে না। আমরা তো কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছি না, প্রত্যেকটা মানুষের আমলনামা সার্চ করলে এখন পাওয়া যায়, পাওয়া যায় না? আজকে এমন একজনকে দিলেন, আপনি তার ওয়াইফের ঋণ খেলাপি ছিল, এটা সরকার যদি বলে আমরা জানতাম না, তাহলে এটা সরকারের বড় ধরনের একটা উইকনেস, যে সরকার এরকম গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক জায়গায় নিয়োগ দেয় কিন্তু তার ব্যাপারে কোনো প্রকার মানে কি বলবো তথ্য উপাত্ত সংগ্রহ করে কোনো প্রকার যাচাই বাছাই না করে নিয়োগ দিয়ে দেয়। এটা তো সরকারের জন্য হার্মফুল এবং আগামী দিনে এটা রেড লাইট জ্বালানোর একটা ব্যবস্থা আমি মনে করি। জি একদম এবং স্পষ্ট। আরেকটা ছোট্ট পয়েন্ট দিয়ে আমি একটু শেষ করতে চাই, সেটা হচ্ছে কিউএম হাবিবুল্লাহ নামে একজন অফিস সেক্রেটারি ছিলেন, বোর্ড সেক্রেটারির দায়িত্ব পালন করতেন আগের আমলে কিউএম হাবিবুল্লাহ। তিনি মানে সমস্ত ব্যাপারে ভুয়া কোম্পানিগুলোর সমস্ত কাগজপত্র দিয়ে টাকা পয়সা উত্তোলনের সমস্ত ব্যাপারে তিনি কি করেছেন, সহযোগিতা করেছেন এস আলমকে। এস আলম বাংলাদেশে প্রায় সমস্ত ব্যাংকগুলো 470টি ছায়া কোম্পানির আড়ালে 117টি দেশে 2,25,000 কোটি টাকা পাচার করেছে। সেই কাজে যিনি প্রত্যক্ষ সহযোগিতা করেছেন তিনি কিউএম হাবিবুল্লাহ, যিনি এএমডির দায়িত্বে ছিলেন। এরকম একজন ব্যক্তি গতকালকে খুরশিদ আলম সাহেবের সাথে সারাদিনই কাটিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় এবং আমাদের কাছে আরো অনেকগুলো প্রমাণ দেওয়ার সুযোগ আছে, আমরা সেটা সময় মতো আরো অনেকগুলো দিব। আমি মনে করি এগুলোর ভিতরে না যে সরকারের যদি বোধোদয় হয়, সরকার দ্রুত এ ব্যাপারে কি করবে, মানে ব্যবস্থা নিয়ে এস আলমকে বাংলাদেশের অর্থনীতির ক্যান্সার হিসেবে আখ্যায়িত করে তার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তার বিদেশে থাকা সম্পত্তি বাংলাদেশে ফেরত আনার মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষের আমানতকে রক্ষা করার জন্য সরকার উদ্যোগ নেবে। আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।